কি হয়েছে? এভাবে ভাঁজ হয়ে বসে আছো কেন? অটবি নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। কপাল কুঁচকে এমন একটা ভাব করলো যেন সে ভীষণ বিরক্ত তৃষ্টানের ওপর। ভীষণ মানে ভীষণ। জবাব না পেয়ে তৃষ্টান আবার বলল, তোমার দিকে কেউ তাকাচ্ছে না অটবি। এই যে আমার শার্টের সেলাই খুলে প্রথম দুটো বোতাম পড়ে গেছে। কেউ কি দেখছে? দেখছে না তো? ভুল কথা। অটবি সেই প্রথম থেকে দেখেছে। যদিও সে জানতো না সেলাই খুলে বোতাম পড়ে যাওয়ার জন্যই তৃষ্টানের ফর্সা বুকটা দৃশ্যমান হয়ে আছে। সে ভেবেছিল লোকটা স্টাইল করে ইচ্ছাকৃত বোতাম খুলে রেখেছে বোধহয়। ছোট্ট নিঃশ্বাস ফেলে অটবি বলল, আমি ঠিক আছি, শুধু বাসায় যেতে চাইছি। আর একটু। এ কথা অটবি অনেকক্ষণ ধরে শুনছে। আরেকটু বলে তৃষ্টান আধ ঘন্টা পার করে দিয়েছে। নলি আর পৃথার স্কুল ছুটি হবে কিছুক্ষণ পরই। সে এতক্ষণ অবশ্যই তৃষ্টানের সাথে বসে থাকতে পারবে না। তনয়া কবে থেকে অসুস্থ? তৃষ্টান তখন এক মনে আকাশ দেখছিল। অটবির প্রশ্ন শুনে দেখাটা আরেকটু গম্ভীর হলো। ধীর কণ্ঠে বলল, 2 বছর আগে থেকে। ওকে ডাক্তার দেখাচ্ছেন না কেন? নাকি দেখিয়েছেন? দেখিয়েছিলাম। ট্রিটমেন্টে অনেক টাকা লাগবে, জমাচ্ছি। অটবি এক পলক তনয়ার দিকে তাকালো। তার প্রচণ্ড মায়া হয় মেয়েটার উপর। হয়তো খুব নরম মনের ছিল মেয়েটা। এত বড় কষ্ট সামলাতে পারেনি। অটবি আজকে দেখেছে তনয়ার পেটের বিদঘুটে দাগটা। এখনো চোখে ভাসছে। অটবি জানে না দাগটা কিসের। হয়তো খুব খারাপ কিছু হয়েছিল তনয়ার সাথে, হয়তো কষ্টের কিছু। এজন্যই হয়তো তনয়ার স্বামী ওকে ছেড়ে চলে গেছে, সন্তান জন্ম দিতে না পারায়। আচমকা তৃষ্টানের প্রতি প্রচণ্ড রাগ হলো অটবির। রুক্ষ গলায় বলল, চুরি করে কত টাকা জমিয়েছেন? হারাম টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবেন বোনের? তৃষ্টান শান্ত, স্বাভাবিক, স্থির, অসম্ভব নির্লিপ্ততা নিয়ে বলল, আমি চুরি করি না অটবি। এখন কি মিথ্যে বলা শুরু করে দিয়েছেন? তৃষ্টান আগের মতোই। না, আমি ওদেরকে কিভাবে চুরি করতে হবে সেটার প্ল্যান করে দেই। ওরা চুরি করে। হ্যাঁ, তাতে কি? এটাও তো হারামি। প্রশ্নের উত্তর দিন, কত টাকা জমিয়েছেন? চুরি করে জমাইনি। আগে পার্ট টাইম জব করতাম, 50,000-এর মতো জমিয়েছিলাম সেখান থেকে। জব ছেড়েছেন কেন? ছাড়িনি, কোম্পানি বন্ধ হয়ে গেছে। তৃষ্টানের দৃষ্টি আকাশে, বড্ড উদাসীন দৃষ্টি। হতাশাপূর্ণ মুখটা গুমড়ে রাখা। একটা চাকরি তার সত্যিই খুব প্রয়োজন। অটবি আস্তে করে বলল, আপনাকে বলেছিলাম আকাশের দিকে না তাকাতে। তৃষ্টান আজও অবাধ্য হলো। দেখেই রইল আকাশকে। বলল, দেখতে ভালো লাগে। অটবি আরও কিছুক্ষণ বসে থাকলো, এপাশ ওপাশ চুপচাপ। মাঠের ছেলেগুলো এক দফা খেলা শেষে এখন আবার খেলতে নেমেছে। হই হুল্লোড়ের আওয়াজ কানে লাগছে। না, আর বসে থাকা যাবে না। ছোট্ট নোকিয়া মোবাইলের স্ক্রিনে 4টে বাজছে। এক্ষুনি রওনা না দিলে ছুটির আগে পৌঁছানো যাবে না। অটবি উঠে দাঁড়ালো। তৃষ্টানকে কিছু না বললেও তনয়াকে বিদায় জানিয়ে কদম ফেললো যাওয়ার জন্য। তৃষ্টান সেই কদমের গভীরতা মাপল। দেখলো তাকে অগ্রাহ্য করে কি অনায়াসেই চলে যাচ্ছে মেয়েটা। অথচ ঠিকই তার দেওয়া চকলেটগুলো যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে এই মিছে অভিনয় কেন? নাকি বুঝতে পারছে না সে? চোখ বুজে লম্বা একটা শ্বাস নিল তৃষ্টান। ক্ষীণ ছুঁড়ে আওড়ালো, আমি তারে কই, শুনো হে মানবী, তুমি মোটেও বিশেষ নও। হে কয়, আমি জানি আমি অন্যরকম। আমি কই, মিছে কথা। অন্যরকম হইলে আমি তোমারে বুঝি কেমন করে? হে কয়, তুমি তো আমার আপন মানুষ, তুমি তো আমারে চিনবা। আমি হাসিয়া কই, আমি তোমার আপন মানুষ হইতে পারুম না। আপন হইতে সুখ থাকা লাগে, আমার কাছে সুখ নাই। হে কিছু কয় না, মলিন আঁখি মেলিয়া ধরে। জায়গাটা অটবির বাড়ির পেছনে। সরোজ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হচ্ছে নলি আসছে না। চিঠিতে বলেছিল ঠিক বিকেল 4টেই এখানটায় আসবে।
এ সময় নাকি অটবি পৃথাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। পৃথার জ্বর এসেছে হঠাৎ, স্কুলেও যায়নি তাই। এখন 4:30 বাজে, মেয়েটা এখনো আসছে না কেন? দাঁড়িয়ে থাকতে থাকতে সরোজের পা ব্যথা করছে। একটা সিগারেট শেষ করে মাত্রই আর একটা সিগারেট ধরিয়েছিল, নরম পায়ে নলিকে দৌড়ে আসতে দেখে তাড়াতাড়ি ফেলে দিল। নলি কাছাকাছি আসতেই দাঁত বের করে হেসে বলল, দেরি করে আসছিস কেন? নলি রীতিমতো হাঁপাচ্ছে। আসার আগে মায়ের কাছে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। এতক্ষণ বুঝিয়ে সুঝিয়ে এসেছে, সে বান্ধবীর বাসায় যাচ্ছে নোট আনতে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে নলি বলল, মা আসতে দিচ্ছিল না, অনেক কষ্টে এসেছি। বলতে বলতে খেয়াল করলো সরোজ বিশ্রীভাবে হাসছে, ভ্যাবলাদের মতো। এরকম তো হাসে না। ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে, এভাবে হাসছেন কেন? কিচ্ছু না, কসম। নলি নাক কুচকে বলল, আপনার শরীর থেকে এরকম গন্ধ আসছে কেন? কি খেয়েছেন? সরোজের হাসি বাড়ল, খাঁটি অভিনেতার মতো বলল, মনে হয় সিগারেটের গন্ধ। আমি খাই নাই, রহিম ভাই খাইছে। আমি পাশে ছিলাম, ওনার থেকে মনে হয় আমার গায়ে আসছে। নলি বোধহয় বিশ্বাস করলো, বলল, ওদের সাথে মিশেন কেন? পাড়ার সবাই ওদেরকে খারাপ বলে। আপনি ওদের সাথে মিশেন দেখে আপনাকেও খারাপ ভাবে। বুবু এর জন্য আপনাকে পছন্দ করে না। তোর বুবু যে কেমনে আমার পছন্দ করব সেটা আমি ভাইবা ফেলছি। আমার মনে হয় অটবি আপু আর তৃস্তান ভাইয়ের ব্যাপারটা কয়দিন পরই রমরমা হয়ে যাব। এটাই আমাদের সুযোগ। তৃস্তান ভাই আমার চেনে, আমি কেমন সেটাও জানে। তুই মনে কর তোর বুবু আর তৃস্তান ভাই এক হইলে আমি আর তুইও এক। শুনে খুশিতে লাফিয়ে উঠল নলির মন। হাসি হাসি মুখে করে বলল, সত্যি? হ্যাঁ। কিন্তু আপনি তো এসএসসি ফেল। এবার ফেল করলে কিন্তু আপনাকে বিয়ে করব না। কেউ সরোজকে ফেল করার কথা বললে সরোজ ভীষণ রেগে যায়। নিজের বাবার সাথেও এজন্য কম রাগারাগি হয়নি, কিন্তু নলির সাথে তো সে রাগ করতে পারবে না। তাই মন খারাপ করে তাকালো, বলল, এবার ফেল করতাম না, একটা বন্ধু পাইছি, পরীক্ষায় ওর খাতা দেখে কপি পেস্ট করে দেবো, তাইলেই পাস। নলিও মন খারাপ করলো এবার। কপি পেস্ট করতে হবে কেন? একটু পড়ালেখা করলেই তো হয়। প্রেমিকের মুখ থেকে এমন কথা শোনার পর প্রেমিকার আর কি চায়? মন খারাপ প্রাণ খারাপ সব উধাও। কারেন্ট নেই, নিকষ কৃষ্ণ আধারে ঝিমঝিম করছে চারপাশ। অটবি মোমবাতি জ্বালিয়ে সাবধানে বইয়ের কাছে রাখলো। ক্ষীণ হলদেটে আলোয় এখন যা একটু দেখা যাচ্ছে। উঠে দাঁড়িয়ে বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলল। কারেন্টটা আর যাওয়ার সময় পায়নি। পৃথা আর নলি এমনিতেই পড়তে বসতে চায় না। অনেক কষ্টে বকে ঝোঁকে পড়তে বসিয়েছিল, অমনি কারেন্ট ফুরুত। মাথার ওপর মস্ত বড় চাঁদ উঠেছে, তবু চাঁদের দুটি ঠিক ধরণীতে পৌঁছচ্ছে না। উঠোনে পাটি বিছিয়ে পৃথা আর নলি পড়ার ভান করছে। বইয়ের দিকে তাকিয়ে সামনে ফুসুর ফাসুর করে যাচ্ছে একে অপরের সাথে। এদিকে চেয়ে অটবি ভ্রু কুচকালো। এই টুনটুনির মতো মেয়েগুলো কি ভেবেছে? সে কিছু বুঝতে পারছে না ওদের চালাকি। থমথমে গলায় তৎক্ষণাৎ ধমক লাগালো অটবি, পড়ছিস না কেন তোরা? বইয়ের দিকে তাকিয়ে যে নাটক করছিস, ভেবেছিস আমি বুঝতে পারছি না? বেতের বাড়ি খেতে মন চাচ্ছে, দিব একটা? সঙ্গে সঙ্গে কথা থামিয়ে জোরে জোরে মাথা নাড়ালো পৃথা আর নলি। পর মুহূর্তে এমনভাবে পড়তে লাগলো যেন এই ইহকালে পড়া ছাড়া তারা আর কিচ্ছু চেনে না। মেয়েদের এমন কাণ্ড দেখে হাসলেন রেবা বেগম। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বললেন, চা বোধহয় এতক্ষণে হয়ে গেছে অটবি, নিয়ে আয় তো, আমার এখন উঠতে ইচ্ছা করছে না। আনছি, তুমি ওদের দিকে খেয়াল রাখো। তোমার মেয়েগুলো এত ফাঁকিবাজ হয়েছে। অটবি রান্নাঘরে চলে যেতেই নলি আবারও অসমাপ্ত আলোচনাটুকু শেষ করতে উদ্যোগী হলো। রহিমের বকাটের দল অটবিদের বাসার আশেপাশেই আছে। চিৎকার চেঁচামেচি করে রাখছে না কিছু। ইদানিং ইলিয়ানা আন্টির স্টাইলিশ উচ্চশিক্ষিত ছেলে কাদিনা ওদের সাথে সঙ্গ দিয়েছে। সারাদিন রহিমের সাথে ঘোরাফেরা করে। নলিও দেখেছে বেশ কয়েকবার।
কিন্তু পৃথা বিশ্বাস করতে চাইছে না। নিজেকে সত্য প্রমাণ করতে নলি গলার জোর বাড়িয়ে বলল, কাদিন ভাইয়া ভালো ছিল না পৃথা, আমি নিজের চোখে ওনাকে একটা মেয়ের সাথে চিপায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। পৃথার মন খারাপ হলো, কিন্তু সে বুঝতে দিল না। বইয়ের দিকে দৃষ্টি রেখেই ফিসফিসিয়ে বলল, তুই হয়তো ভুল দেখেছিস, কাদের ভাই মোটো এমন না, আমি ওনাকে চিনি। নলিও ফিসফিসালো, কি এমন চিনিস? কয়দিন কথা বলেছিস ওনার সাথে? দূর থেকে দেখে আপন হয়ে গেল? নাকি তো রোমিও খারাপ হতেই পারে না? তোদের চোখে তো একমাত্র সরোজ ভাই খারাপ, আর সবাই তো ধোয়ার তুলসী পাতা। পৃথা বই থেকে চোখ তুলল। রেবা বেগমের এদিকে খেয়াল নেই। পাখা দিয়ে বাতাস করতে করতে তিনি ঝিমুচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে পৃথা বলল, সাবধানে কথা বলবি নলি, কাদের ভাই আমার রোমিও হয়ে যাবে কেন? রোমিও না হোক, তুই তো ওনাকে পছন্দ করিস। তাছাড়া কথা বলতে বলতে হঠাৎই থেমে গেল নলি। রহিমদের গলার আওয়াজ একদম কাছ থেকে শোনা যাচ্ছে। শুধু রহিম না, সরোজ, কাদিন, আরও গুটি কয়েক ছেলের কণ্ঠস্বর স্পষ্ট কানে আসছে। নলির চোখ চিকচিক করে উঠল। উত্তেজনায় পৃথার বাহু খামচে ধরে বলল, শুনেছিস কাদিন ভাইয়ের গলা? আমি বলেছিলাম না উনি রহিম ভাইদের সাথে চলাফেরা করে? তুই তো বিশ্বাসই করতে চাইছিলি না। পৃথা থমকালো, একটু না অনেকখানি। গেটের ওপাশ থেকে কাদিনের বলা কথাগুলো সেও শুনতে পারছে। রহিম ভাই ডেকে ডেকে প্রাণ জান উজাড় করছে ছেলেটা। অন্যমনস্ক পৃথা বইয়ের একটা লাইন বারবার পড়তে লাগলো। পাশ থেকে নলি অনেক কিছু বলছে, সে শুনছে না। তার ভেতরটা কেমন যেন করছে, অদ্ভুতভাবে ঢিপ ঢিপ করে অস্থির করে তুলছে ওকে। আগে তো কখনো এমন হয়নি, কখনো না। অটোবিদের রান্নাঘর থেকে সামনের রাস্তা দেখা যায়। চুলোয় আগুন বন্ধ করে কাপে চা ঢালতে ঢালতে অটোবি জানলার দেখে বাইরের তাকালো। ওই তো রহিম ভাইকে দেখা যাচ্ছে, দলবল নিয়ে গেড়ে বসেছে রাস্তার দুর্বা ঘাসের ওপর। কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে। অটোবির মেজাজ খারাপ হলো। আজকাল রহিমের সাহস অনেক বেশি বেড়ে গেছে, কাউকে পরোয়া করে না। কেউ শাসন করতে চাইলে উল্টো তাকে শাসিয়ে ঘরবন্দি করে দেয়। আচমকা টর্চ লাইটের তীক্ষ্ণ আলো মুখের উপর পড়ল তার। অটোবি হকচকালো। দীর্ঘক্ষণ পর এমন তেজি আলোর সংস্পর্শে এসে চোখটা জ্বলে উঠল যেন। অসহ্য ঠেকল। শুনতে পেল,